হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপার প্রাইমারির সিলেবাস মোটামুটি তোমরা সকলেই জানো। যাই হোক, এই সিলেবাসের সোশ্যাল স্টাডিজের যে অংশটুকু আছে, তো এখান থেকে তোমাদের কোশ্চিন থাকবে পরীক্ষাতে 60টি কোশ্চিন। সিলেবাসের এই সোশ্যাল স্টাডিজের এই অংশটুকু থেকে আমি তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো। আজকের এই পেডাগগি পার্ট যেটা রয়েছে, এই পেডাগগি পার্টটা থেকে এমসিকিউ ক্লাস করাবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরপর ক্লাসগুলোর ভিডিও আপলোড করলেই দেখতে পাও। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। তো তোমাদের সিলেবাসে যেটা আছে পেডাগগিক্যাল ইস্যুস, সেখান থেকে আজকের ক্লাস 1 আলোচনা করছি। দেখো, 1 নম্বর কোশ্চিন, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সমাজবিদ্যার পরিধির জন্য সবচেয়ে গ্রহণযোগ্য? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন বি, সমাজ সম্প্রদায়। নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সমাজবিদ্যার পরিধির জন্য সবচেয়ে গ্রহণযোগ্য? অপশন বি রাইট অ্যান্সার, সমাজ সম্প্রদায়। সমাজবিদ্যার মূল লক্ষ্য হলো মানুষকে সামাজিক জীব হিসেবে বিবেচনা করা এবং সমাজ ও পরিবেশের সঙ্গে তার যে একটা পারস্পরিক সম্পর্ক সেটা আলোচনা করা। তো এখানে যে ফরেস্টার মনে করেছিলেন যে সমাজবিদ্যা যে কথাটির অর্থ হলো সমাজ সম্পর্কিত পড়াশোনা, স্টাডি অফ সোসাইটি। তো এছাড়াও সমাজবিদ্যার পরিধি বা বিষয়বস্তুর মধ্যে সমাজ সম্পর্কিত শিখন, যেটা সোসাইটি রিলেটেড লার্নিং এবং মানবিক সম্পর্ক সময়ের শিখন অন্যতম প্রধান অংশ। তো এখানে এই সমাজবিদ্যায় বা সমাজপাঠ মূলত শিক্ষার্থীকে একজন সক্রিয় সামাজিক সদস্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই এর পরিধিতে সমাজ সম্প্রদায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে প্রাধান্য পায়। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হলো সমাজ সম্প্রদায়। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নয়। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নয়, এখানে অপশন ডি রাইট অ্যান্সার উপরের সবকটি। মান নির্ণায়ক বিজ্ঞান, বাস্তবধর্মী বিজ্ঞান, গবেষণামূলক বিজ্ঞান। তো সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নয়, এই 3টে অপশন মানে উপরের সবকটি নয়। তো এখানে এক্সপ্লেন করছি ব্যাপারটা। দেখো, যে সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্বকে একটি সংশ্লেষাত্মক বা সিনথেটিক যেটাকে বলি আমরা, তো সেই হিসেবে যদি বর্ণনা করা হয়েছে, যা ইতিহাস, ভূগোল, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ের সমন্বয়। অর্থাৎ সমাজবিজ্ঞান একটি বাস্তবধর্মী বিজ্ঞান হলেও এটি কেবলমাত্র তথ্যের উপর নির্ভর করে না, বরং আদর্শ নাগরিক গঠনের লক্ষ্যে বিভিন্ন মান নির্ণয়, দিক নির্ণয় ব্যাপারটাও কিন্তু আলোচনা করে। তবে বিশুদ্ধ প্রাকৃতিক বিজ্ঞানের মতো এটি কেবল গবেষণামূলক বা কেবল মান নির্ণায়ক কোনো এক একক বিভাগের মধ্যে এটা সীমাবদ্ধ নয়। এটি একটি গতিশীল বিদ্যা যা ক্রমাগত পরিবর্তিত হয় এবং বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে নতুন পথ দেখায়। তাই এটি কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে এটা আবদ্ধ নয়। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর, সমাজবিদ্যা শব্দটির উদ্ভব হয়েছিল 1838 খ্রিস্টাব্দে, 1839, 1849, 1850। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, 1838 খ্রিস্টাব্দে সমাজবিদ্যা শব্দটির উদ্ভব ঘটেছিল। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর, কাকে সমাজবিদ্যার জনক হিসেবে বিবেচিত করা হয়েছিল? তো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। তো রাইট অ্যান্সার হবে অপশন ডি, অগাস্ট কোত। অগাস্ট কোতকে সমাজবিদ্যার জনক হিসেবে বিবেচিত করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর, টনিস কিসের উপর ভিত্তিতে সমাজ ও সম্প্রদায়কে আলাদা করেছেন? 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, সামাজিক সম্পর্ক। আলফ্রেড কিয়ারকান্ডট এবং লিওপোল্ড ভন উইস, তাদের মতে জার্মান সমাজতত্ত্ববিদরাও এই সামাজিক সম্পর্ক, যেটা সোশ্যাল রিলেশন, তো তার উপর তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। তো সেখানে সমাজবিদ্যার প্রকৃতি আলোচনা করতে গিয়ে তারা বলেছেন যে মানুষের পারস্পরিক অন্তর সম্পর্ক এবং সামাজিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার এই বিষয়ের মূল ভিত্তি। অর্থাৎ
সেখানে সামাজিক সম্পর্কের ধরনই সমাজ বা সম্প্রদায়ের মধ্যে পার্থক্যের মূল একটা যে মাপকাঠি সেটাকে তারা সেই হিসেবে বিবেচিত হতো। তাহলে এখানে টনিস কিসের উপর ভিত্তিতে সমাজ এবং সম্প্রদায়কে আলাদা করেছেন? অপশন সি, সামাজিক সম্পর্ক। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর, ভারতবর্ষের কোথায় 1919 খ্রিস্টাব্দে সমাজবিদ্যার ব্যবহার প্রথম শুরু হয়েছিল? চারটে অপশন দেওয়া রয়েছে, তাহলে এখানে অপশন ডি হবে বোম্বে বিশ্ববিদ্যালয়ে। তো আমরা জানি যে ব্রিটিশ শাসনের সময় ভারতে উচ্চশিক্ষার যে প্রসার ঘটেছিল মূলত বোম্বাই, যেটা বর্তমানে মুম্বাই, কলকাতা এবং মাদ্রাজে তিনটি আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল এবং সমাজবিজ্ঞান একটি উচ্চতর পাঠ্য বিষয় যা বিশ্ববিদ্যালয় স্তরে এটাকে পড়ানো হতো। তো ঐতিহাসিকভাবে বোম্বে বিশ্ববিদ্যালয়ই ভারতের সমাজবিদ্যা চর্চার পথিকৃৎ হিসাবে পরিচিত। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, বোম্বে বিশ্ববিদ্যালয়। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 7 নম্বর, ডুকহেইম সর্বপ্রথম কিসের ভিত্তিতে সমাজবিদ্যাকে মনস্তত্ত্ববিদ্যা থেকে স্বতন্ত্র সত্তা হিসেবে চিহ্নিত করেছিলেন? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, সামাজিক উপাদান। ডুকহেইম সর্বপ্রথম সামাজিক উপাদানের ভিত্তিতে তিনি কি করেছিলেন? মনস্তত্ত্ববিদ্যা থেকে স্বতন্ত্র সত্তা হিসেবে চিহ্নিত করেছিলেন। তো ব্যাখ্যাটা যদি করি, তো এমিল ডুকহেইম সমাজবিদ্যার যেটা সিনথেটিক বিষয় সেটাকে আলোচনার প্রবক্তা হিসেবে তিনি ছিলেন। এছাড়াও সেখানকার যে সমাজবিজ্ঞানীরা তারা কি করেছিল, সমাজকে কতগুলো সামাজিক উপাদান বা ঘটনার সমষ্টি হিসেবে দেখেন যা ব্যক্তিগত মনস্তত্ত্বের বাইরে এবং একটি স্বতন্ত্রকের সেখানে অস্তিত্ব রাখে। সুতরাং সমাজবিজ্ঞান সামাজিক কাঠামোর বিভিন্ন উপাদান এবং মানুষের বর্তমান অন্তর সম্পর্কে অধ্যয়ন করে যা একে মনস্তত্ত্ব থেকে আলাদা করে। সেই জন্য এটাকে সামাজিক উপাদান হিসেবে চিহ্নিত করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর, সমাজবিদ্যার একটি অন্যতম ত্রুটি হলো, এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার, বাস্তব ধর্মিতার অভাব। সমাজবিদ্যার একটি অন্যতম ত্রুটি হলো বাস্তব ধর্মিতার অভাব। ব্যাখ্যাটা দেখো যে প্রচলিত সমাজবিজ্ঞান শিক্ষার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আগেকার পাঠ্যপুস্তকগুলি শিক্ষার্থীদের বাস্তব জীবন বা সামাজিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংযোগ রক্ষা করতে পারত না। ফলে সেখানে কি হয়েছিল, অনেক সময় শিক্ষাদান পদ্ধতি কেবল তাত্ত্বিক বা পুস্তক নির্ভর হয়ে পড়ার ক্ষেত্রে বাস্তবধর্মিতার অভাব সেখানে পরিলক্ষিত হতো। তো এই ত্রুটি দূর করতে এনসিএফ, যেটাকে 2005 সালে সেটা কি করা হয়েছিল, পাঠ্যক্রমকে আরও বাস্তব ঘেঁষা এবং শিশু কেন্দ্রিক করার কথা সেখানে বলেছিল। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর, সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো, চারটে অপশন দেওয়া রয়েছে, ব্যক্তি সমাজ, ব্যক্তি ও সমাজ উভয়ের উপরের কোনোটিই নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, সমাজ। সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো সমাজ। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ব্যক্তি ও সমাজ উভয় হলো না কেন? ব্যাপারটা এই রকম দাঁড়াবে যে জে এফ ফরেস্টারের মতে সোশ্যাল স্টাডিজ কথাটির আক্ষরিক অর্থ হলো সমাজের পার্ট, অর্থাৎ স্টাডি অফ সোসাইটি। তো এখানে সমাজবদ্ধ মানুষের বিভিন্ন আচার আচরণ এবং পারস্পরিক যে সম্পর্ক তার মাধ্যমে কিন্তু সমাজ গড়ে ওঠে আমরা জানি। তো এবং এই সমাজই কি হলো সমাজবিদ্যার মূল আলোচনার ক্ষেত্র। যদিও ব্যক্তি সমাজের অংশ, কিন্তু সমাজবিদ্যার মূল লক্ষ্য হলো মানুষের সামাজিক সত্তা এবং সামাজিক সম্পর্কগুলোকে ভালো করে বিশ্লেষণ করা। তো সেই জন্যই এখানে সমাজবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো সমাজ। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চিন, কোন বৈশিষ্ট্যটি সমাজ বহির্ভূত? পার্থক্য, আন্তনির্ভরতা, পারস্পরিক অধিকার এবং সময়সীমা। চারটে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সময়সীমা। সময়সীমা, সমাজ হলো মানুষের পারস্পরিক বিভিন্ন আচরণ ধারা এবং সম্পর্কের একটি নিরন্তর প্রক্রিয়া যা কালের গণ্ডি অতিক্রম করে বিবর্তিত হয়। অর্থাৎ সমাজের মূল ভিত্তি হলো মানুষের আন্তনির্ভরতা।
পারস্পরিক দায়বদ্ধতা এবং অধিকার। তো সমাজে বিবর্তন একটি অবিরাম ধারা, অর্থাৎ অতীত থেকে বর্তমান হয় ভবিষ্যতের দিকে। এই যে একটা ধারা, একটা সময়সীমা, তো তাই কোনো নির্দিষ্ট সময়সীমা দিয়ে সমাজকে সীমাবদ্ধ করা যায় না। অর্থাৎ আমরা জানি যে সময়কে কখনো থামানো যায় না, সময় চলে যাবে। তো এটাই বলা হয়েছে যে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যৎ দিকে, তাই কোনো নির্দিষ্ট সময়সীমা দিয়ে সমাজকে সীমাবদ্ধ করে রাখা যায় না বা করা যায় না। তাহলে এখানে কোন বৈশিষ্ট্যটি সমাজ বহির্ভূত? অপশন ডি রাইট অ্যান্সার, সময় সীমা। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, শ্রেণীতে 11 নম্বর, শ্রেণীতে শিক্ষার্থীরা কি শিখবে তার সিদ্ধান্ত নেয়। অপশন এ প্রিন্সিপাল বা প্রধান, বি অভিভাবক, সি শিক্ষক, ডি শিক্ষার্থী নিজেই। তাহলে এখানে চারটে অপশন আছে। এখানে অপশন সি রাইট অ্যান্সার হবে শিক্ষক। শ্রেণীতে শিক্ষার্থীরা কি শিখবে তার সিদ্ধান্ত নেয় কিন্তু শিক্ষক। কেননা আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু কেন্দ্রিক, যেহেতু চাইল্ড সেন্ট্রিক, তবুও শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা এবং পাঠ্যসূচি শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের যে একটা দায়িত্ব, সেটা কিন্তু থাকে মূলত শিক্ষকের উপর। তো উৎস অনুযায়ী শিক্ষকই কিন্তু পাঠের বিষয়বস্তু নির্ধারণ করেন। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পদ্ধতি এবং কি করলে ভালো হবে, কোন উপকরণ নির্বাচন করে তিনি একটা সেটাকে পরিচালনা করবেন, সেই ব্যাপারটা কিন্তু দক্ষ পরিচালক হিসেবে এই শিক্ষকই সেখানে মেন ভূমিকা হিসেবে থাকেন। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার হলো শিক্ষক। তারপরে দেখো 12 নম্বর কোশ্চিন, পাঠ্যক্রমের কার্যকারিতা নির্দিষ্ট হয় কার দ্বারা। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। জনসাধারণের সহযোগিতার দ্বারা, বি শিক্ষকের দক্ষতা দ্বারা, সি শিক্ষার্থীর আগ্রহের দ্বারা, ডি তত্ত্বাবধানের গুণাবলীর দ্বারা। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, শিক্ষার্থীর আগ্রহের দ্বারা। তার মানে এখানে বলা হচ্ছে যে পাঠ্যক্রম রচনার মূল নীতির মধ্যে শিশু কেন্দ্রিক অন্যতম প্রধান বিষয়, অর্থাৎ শিশুর মনকে বুঝতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর যে চাহিদা, আগ্রহ এবং সাফল্যের দিকে নজর রেখে কিন্তু পাঠ্যক্রম রচনা করা উচিত। অর্থাৎ যে শিশুটা পড়তে যে পড়বে, তার যদি আগ্রহ না থাকে তাহলে সেই পাঠ্যপুস্তক কিন্তু বেকার। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ এবং সাফল্যের দিকে নজর রেখে কিন্তু পাঠ্যক্রম রচনা করা উচিত। আর শিক্ষার্থীর যদি বিষয়ে আগ্রহ না থাকে, তবে সেই পাঠ্যক্রম তার বাস্তব জীবনে কোনো কার্যকারী হবে না, ওই বই বই থেকে যাবে। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, শিক্ষার্থীর আগ্রহের দ্বারা পাঠ্যক্রমের কার্যকারিতা নির্দিষ্ট হয়। নেক্সট কোশ্চিন দেখো 13 নম্বর, অনুভূতিমূলক মাত্রা আচরণ করে। অপশন এ অনুভূতি সমূহের সঙ্গে, বি বাস্তবিক দক্ষতার সঙ্গে, সি বুদ্ধিগত সামর্থ্যের সঙ্গে, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, বাস্তবিক দক্ষতার সঙ্গে অনুভূতিমূলক মাত্রা আচরণ করে। ব্যাখ্যাটা দেখো যে নৈতিক এবং অনুভূতিমূলক বিকাশ শিক্ষার্থীদের মনের মধ্যে একটা চরিত্র এবং শারীরিক যে একটা ক্ষমতাকে, সেটাকে কিন্তু প্রভাবিত করে এবং তাদের সামাজিক রাজনৈতিক সমস্যাটা বুঝতে এবং বিভিন্ন রকমের যে সমস্যা সমাধানের একটা ব্যবহারিক বা বাস্তবিক একটা দক্ষতা তারা কিন্তু সেখানে অর্জনে সাহায্য করে। তো সেই জন্যই এটা কেবল তাত্ত্বিক নয়, বরং আচরণের মধ্য দিয়ে সেগুলো তারা শেখে এবং সেটাকে সলভ করার একটা দক্ষতা অর্জন করে। সেই জন্য তাদের এটা আচরণের মধ্য দিয়ে এটা প্রকাশিত হয়। তো এটা এখানে এখানে বাস্তবিক দক্ষতার সঙ্গে তাদের অনুভূতিমূলক মাত্রাটা আচরণ করে। অপশন বি এখানে রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 14 নম্বর, শিক্ষার্থীর বিকাশ সংশ্লিষ্ট। অপশন এ কার্যকরী বিকাশের সঙ্গে, বি জ্ঞানমূলক বিকাশের সঙ্গে, সি মনস্তাত্ত্বিক বিকাশের সঙ্গে, ডি অনুভূতিমূলক বিকাশের সঙ্গে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ কার্যকারী বিকাশের সঙ্গে। সমাজবিজ্ঞান শিক্ষার একটি মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ আর দক্ষতাটা তৈরি করা, যাতে তারা কি হয় ভবিষ্যতে কার্যকারী দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলে। অর্থাৎ সেখানে শিখন কেবল জ্ঞান আরোহণ নয়, বরং সেই জ্ঞানকে বাস্তব জীবনে যাতে তারা প্রয়োগ করতে পারে, তার একটা কার্যকারিতার যে একটা বিকাশ, এই বিকাশকে একটা নিশ্চিত করা হয়। তাহলে এখানে শিক্ষার্থীর বিকাশ সংশ্লিষ্ট হয় অপশন এ রাইট অ্যান্সার, কার্যকারী বিকাশের সঙ্গে। নেক্সট কোশ্চিন দেখো 15 নম্বর, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হলো। অপশন এ জ্ঞানের বিভাজন, বি কার্যকলাপের সংমিশ্রণ, সি সামাজিক মূল্যবোধের প্রভাব, ডি মনস্তাত্ত্বিক বিকাশ।
4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন এ জ্ঞানের বিভাজন। ব্যাপারটা হচ্ছে, ব্যাখ্যাটা দেখো যে উচ্চতর স্তরে সমাজবিজ্ঞান যখন বিষয়ভিত্তিক হয়ে পড়ে তখন ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানকেও কিন্তু কি ভাগ করা হয়, সেখানে আলাদা আলাদাভাবে অর্থাৎ আলাদা আলাদা পার্টে অর্থাৎ জ্ঞানের বিভাজন হিসেবে সেখানে দেখা হয়। তো সেই প্রচলিত পাঠ্যক্রমে এই বিষয়গুলোকে অনেক সময় বিচ্ছিন্ন বা খণ্ডিতভাবে পড়ানো হয়, যাতে তারা সেই বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। তো সেজন্য বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হলো জ্ঞানের বিভাজন। নেক্সট কোশ্চিন দেখো 16 নম্বর, শিখন ও শিখনের সংমিশ্রণে তৈরি হয় অপশন এ পাঠ্যক্রম, বি নির্দেশনা, সি শ্রেণী, ডি পাঠ্যক্রম। রাইট অ্যান্সার হবে অপশন ডি পাঠ্যক্রম। শিখন ও শিখনের সংমিশ্রণে তৈরি হয় পাঠ্যক্রম। পাঠ্যক্রম যেটা কারিকুলাম হলো একটি সামগ্রিক রূপরেখা যেখানে শিক্ষাদান, টিচিং এবং শিখন, লার্নিং উভয়ের মিলন ঘটে। তো এটি শিক্ষার্থীর জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ। এতে কেবলমাত্র বইয়ের পড়া নয়, শুধু যে বইয়ের পড়া পড়ে তা নয়, বরং বিদ্যালয়ের সমস্ত অভিজ্ঞতার সেখানে একটা সমন্বয় তাদের মধ্যে ঘটে। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর, একটি বিদ্যালয়ের পাঠ্যক্রমকে ভালোভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে অপশন এ নির্দেশনার সমস্ত উপাদান ও পদ্ধতি হিসেবে, বি শিক্ষার্থীদের কার্যকলাপের ব্যবহৃত সমস্ত উপাদান হিসেবে, সি পাঠের কোর্সের সম্পূর্ণ সংগ্রাহক হিসেবে, ডি বিদ্যালয় কর্তৃক সংগঠিত শিক্ষার্থীদের অভিজ্ঞতা হিসেবে। 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি বিদ্যালয় কর্তৃক সংগঠিত শিক্ষার্থীদের অভিজ্ঞতা হিসেবে। ব্যাখ্যাটা দেখো যে জন ডিউইর এর মতে পাঠ্যক্রম হলো কি সমস্ত বিষয়, ধারণা এবং নীতির সমন্বয়। অর্থাৎ এখানে বিদ্যালয়ের যে সংগঠিত এমন একটা পরিবেশ, সেখানে কর্মসূচি, যেখানে শিক্ষার্থী তার চারপাশের সমাজ থেকে শুরু করে প্রকৃতি থেকে শুরু করে অভিজ্ঞতার মাধ্যমে তারা কিন্তু কি করে নিজের জ্ঞান তারা সেই জ্ঞানের মাধ্যমে তারা শিক্ষা লাভ করে, মানে অভিজ্ঞতার মাধ্যমে সে শিক্ষাটা লাভ করে। তো সেই জন্য এখানে অপশন ডি রাইট অ্যান্সার, বিদ্যালয় কর্তৃক সংগঠিত শিক্ষার্থীর অভিজ্ঞতা এর মাধ্যমেই তারা শিক্ষা লাভ করে। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 18 নম্বর, কোন শব্দটি প্রয়োগ এবং মূল্যায়নমূলক নকশার সামগ্রিক পদ্ধতিকে উল্লেখ করবে? অপশন এ পাঠক্রমিক নকশা, বি পাঠক্রমিক প্রয়োগ, সি পাঠক্রমিক গঠন, ডি পাঠক্রমিক বিকাশ। 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি পাঠক্রমিক বিকাশ। এই শব্দটি প্রয়োগ এবং মূল্যায়নমূলক নকশার সামগ্রিক পদ্ধতিকে উল্লেখ করবে। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর, সমাজবিজ্ঞানের পরিধি অপশন এ অল্প, বি বিস্তৃত, সি সীমিত, ডি কোনোটিই নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি বিস্তৃত। সমাজবিজ্ঞানের পরিধি হলো বিস্তৃত, মানে ছড়িয়ে আছে। নেক্সট কোশ্চিন দেখো 20 নম্বর, পাঠ্যক্রম হলো অপশন এ কোর্স, বি পাঠক্রম, সি সহপাঠক্রমিক কার্যাবলী, ডি একটি প্রতিষ্ঠানের সব ধরনের ক্রিয়াকলাপ। 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশন ডি পাঠ্যক্রম হলো একটি প্রতিষ্ঠানের সব ধরনের ক্রিয়াকলাপ। ব্যাখ্যাটা দেখো, আধুনিক শিক্ষাবিজ্ঞান অনুযায়ী পাঠ্যক্রম কেবল পাঠ্যপুস্তকের কোর্স নয়, এটি হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে পরিচালিত সব ধরনের শিক্ষামূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর সমষ্টি, যার মাধ্যমে কি করা হয় শিক্ষার্থীর সামগ্রিক কিন্তু এখানে বিকাশ ঘটে। নেক্সট কোশ্চেন দেখো 21 নম্বর, পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে অপশন এ শিক্ষা বিদ্বেষ, সি নীতিবোধ বা মূল্যবোধ, ডি সবকটি। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার হবে উদ্দেশ্য। ব্যাখ্যাটা দেখো যে পাঠ্যক্রম হলো একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা দৌড়ের পথ, অর্থাৎ পাথ অফ রানিং। পাঠ্যক্রমের 4টি উপাদান হলো উদ্দেশ্য, অবজেক্টিভ, বিষয়বস্তু, পদ্ধতি এবং মূল্যায়ন, আমরা সকলেই জানি। তো এখানে যেহেতু পাঠ্যক্রম একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত হয়, তাই এর উপাদানগুলো অর্জনের মূল চালিকা শক্তি হলো উদ্দেশ্য, অবজেক্টিভ। ঠিক আছে, উদ্দেশ্যই হলো পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান যেটা অর্জনে সহায়তা করে। এখন নেক্সট কোশ্চিন 22 নম্বর, নিচের কোনটি পাঠ্যক্রমের প্রকৃতি? অপশন এ সমালোচনা, বি আলোচনা, সি সৃজনশীলতা, ডি সবকটি। অপশন ডি রাইট অ্যান্সার, সবকটি। সমালোচনা, আলোচনা, সৃজনশীলতা এই সবকটি হলো পাঠ্যক্রমের প্রকৃতি। ব্যাখ্যাটা দেখো যে পাঠ্যক্রমের প্রকৃতি অত্যন্ত গতিশীল বা বহুমুখী, একরকম না, সেখানে বিভিন্ন রকমের পথ। তো পাঠ্যক্রম
শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বৃদ্ধি করে এবং তাদের বিচারবোধ, চিন্তন ক্ষমতাটা তৈরি করতে সাহায্য করে। পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন বিষয়ের যে আলোচনা থাকে, তো সেটা তাদের বাস্তব পরিস্থিতির মধ্যে সমালোচনা করার এবং বিশ্লেষণ করার সুযোগ থাকে। যাতে শিক্ষার্থীরা কি করে? সেখানে উন্নত মানসিকতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারে। তো সেজন্য এখানে সমালোচনা, আলোচনা আর সৃজনশীলতা সবকটি ঠিক। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 23 নম্বর। পাঠ্যক্রম নির্দেশনা প্রদান করে অপশন এ বিদ্যালয়ের জন্য, বি শিক্ষার্থীদের জন্য, সি শিক্ষকদের জন্য, ডি অভিভাবকদের জন্য। পাঠ্যক্রম নির্দেশনা প্রদান করে অপশন বি শিক্ষার্থীদের জন্য। ব্যুৎপত্তিগতভাবে পাঠ্যক্রম যেটা কারিকুলাম হলো শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ, তাই শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এমন এক শিক্ষার ধারা যা তাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধিতে নির্দেশনা দেয়। যদিও শিক্ষক এটি পরিচালনা করেন, কিন্তু এর মূল দিক নির্দেশনা থাকে কিন্তু শিক্ষার্থীর শিখন অভিজ্ঞতার দিকে। তাই পাঠ্যক্রম নির্দেশনা প্রদান করে কার উপরে? শিক্ষার্থীদের জন্য। নেক্সট কোশ্চিন 24 নম্বরে দেখো, পাঠ্যক্রম কিসের অংশবিশেষ? অপশন এ পাঠক্রম, শ্রেণীকক্ষ, কার্যকলাপ, ডি সমাজ। রাইট অ্যান্সার হবে অপশন এ পাঠক্রম। পাঠ্যক্রম হলো পাঠক্রম, অর্থাৎ পাঠক্রম বা কারিকুলাম হলো একটি সামগ্রিক ধারণা যা বিদ্যালয়ের সমস্ত অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করে। অন্যদিকে পাঠ্যক্রম যেটা সিলেবাস বা কোর্স হলো পাঠ্যক্রমের কিন্তু একটা অংশ, যা কি করে? নির্দিষ্ট স্তরে পঠিত বিষয়সমূহের সমন্বয় সেটা তৈরি করে এবং পাঠ্যক্রম একটি বড় ক্ষেত্রে মাধ্যমে সেই পাঠ্য বিষয়গুলোকে সেখানে অবস্থান করে। নেক্সট কোশ্চিন দেখো 25 নম্বর। একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়ে বিষয়বস্তুর রূপরেখার নাম প্রোগ্রাম, পাঠক্রম, পাঠ্যক্রম না কোর্স? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি পাঠ্যক্রম। কোনো নির্দিষ্ট স্তরে বা সময়ে যদি পাঠ্য বিষয়গুলো অনুশীলন করা হয়, তখন কি হবে? সেই সিলেবাস বা কোর্সের উপর কিন্তু ভিত্তি করা হয় এবং এটি মূলত বিষয়বস্তুর একটি নির্দিষ্ট তালিকা বা রূপরেখা যা শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। যেমন পরীক্ষার মধ্যে যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এই ব্যাপারগুলো যে থাকে সেখানে কিন্তু সিলেবাসকে আমরা ফলো করি এবং সেখানে একটা নির্দিষ্ট টাইম থাকে যে এই কদিনে মানে এই কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদের সেই কোর্সটা বা সিলেবাসের মধ্যে যে অংশটুকু সেটা কিন্তু শেষ করতে হবে। নাহলে কিন্তু আমরা কি করতে পারবো না? সেই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবো না। তখন কি হবে? সেই পরীক্ষা যে সামেটিভ পরীক্ষাগুলো থেকে শুরু করে সব রকমের যে সমস্ত টেস্ট এগুলো শুরু করে সেগুলো কিন্তু বিঘ্ন বা বাধার একটা সৃষ্টি হবে। তো সেই জন্য কি এখানে পাঠ্যক্রম যে একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়ের বিষয়বস্তুর রূপরেখার নাম হলো পাঠ্যক্রম, অর্থাৎ সিলেবাসের মাধ্যমে সেটাকে কি করা হয়? সেই বিষয়বস্তুকে একটা তালিকা রূপে সেখানে নির্দিষ্ট ফরম্যাটের মাধ্যমে শেষ করতে হয়। নেক্সট কোশ্চেন দেখো 26 নম্বর। মানুষ তখনই সামাজিক প্রাণী হিসেবে বিবেচিত হবে যখন সে অপশন এ সামাজিক সম্পর্ক সমূহের মধ্যে প্রবেশ করবে, বি সমাজবিদ্যা, সি সমাজবিজ্ঞান, ডি উপরের কোনোটিই নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ সামাজিক সম্পর্ক সমূহের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা দেখো যে মানুষ একা বা নিঃসঙ্গ হিসেবে থাকতে পারে না। স্বভাব এবং প্রয়োজনের তাগিদে তাকে কি করতে হয়? সমাজ হিসেবে গড়ে তুলতে হয়। তো সামাজিক মানুষের পারস্পরিক বিভিন্ন ধরনের আচার আচরণ থেকে শুরু করে সামাজিক একটা সম্পর্ক যে সোশ্যাল রিলেশনস, তো তাই সেটা কি হয়? সেটা কিন্তু সমাজের মাধ্যমেই গঠিত হয় এবং এই পারস্পরিক সম্পর্কের জালে যখন সে একজন মানুষ আবদ্ধ হয়, তখন সেটা কি হয়? সেটা সামাজিক প্রাণী হিসেবে সেটা পূর্ণতা পায়। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, সামাজিক সম্পর্ক সমূহের মধ্যে প্রবেশ করবে। নেক্সট কোশ্চেন দেখো 27 নম্বর। এনসিএফ এর পুরো নাম কি? চারটে অপশন দেওয়া রয়েছে। এনসিএফ আমরা বিএডে আমরা অনেকে পড়েছি। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তো শিক্ষাক্ষেত্রে এই জাতীয় পাঠ্যক্রমের রূপরেখাকে বলা হয় এনসিএফ, যার পূর্ণরূপ হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটি 2005 সালে ভারতের স্কুল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি বা নির্দেশিকা বলতে পারো। তো এটি কি করা হয়েছিল? এটি 2005 সালে প্রকাশ করা হয়, যেটি কি এটা তৈরি করেছিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা এনসিইআরটি। এর লক্ষ্য ছিল স্কুল শিক্ষাকে আরও শিশুকেন্দ্রিক একটা মনোভাবের একটা বিষয়কে দিকে নিয়ে যাওয়া এবং অর্থবহ এবং বাস্তব জীবনের সঙ্গে যাতে যুক্ত করা যায়, সেজন্য এটা 2005 সালে এনসিইআরটির দ্বারা এটা তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো 28 নম্বর। ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? শিক্ষার্থীর আগ্রহ, ব্যবহারিক কাজে প্রশিক্ষণ, সি সার্বিক বিকাশ সাধন, ডি উপরের সবগুলি। রাইট অ্যান্সার হবে অপশন ডি উপরের সবগুলি। ক্রিয়াভিত্তিক পাঠ অর্থাৎ এখানে পাঠ্যক্রমের যে কর্মকেন্দ্রিকতা অর্থাৎ ওয়ার্ক
যেটা সেন্টারসিটি যেটা বলা হয়, যেটাকে মানে সেই নীতির উপর যেটা জোর দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর সক্রিয়তাকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ প্রজেক্ট বা প্রকল্প যেগুলো আছে সেগুলির মাধ্যমে গুরুত্ব আলোচনা করতে গিয়ে বলা হয় যে শিক্ষার্থী যখন কোনো কাজ হাতে কলমে সম্পূর্ণ করে, যেমন এখানে বলা হয়েছে যে হোয়াট আই ডু, আই অবজার্ভ, আই আন্ডারস্ট্যান্ড। এছাড়াও এখানে কি বলা হয়েছে যে পাঠ্যক্রমের লক্ষ্য হলো শিক্ষার্থীর দৈহিক দিকটা, মানসিক দিকটা এবং নৈতিক এবং সামাজিক অর্থাৎ সার্বিক বিকাশ সাধন করা। সুতরাং শিক্ষার্থীর আগ্রহ, ব্যবহারিক কাজ এবং সার্বিক বিকাশ সবই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন দেখো 29 নম্বর, পাঠ্যক্রমের বিকাশের সময় পাঠ্যসূচির উন্নয়ন করতে কি ধরনের মূল্যায়ন করা হয়? সমষ্টিগত মূল্যায়ন, গঠনগত মূল্যায়ন, নির্ণায়ক মূল্যায়ন, কোনোটিই নয়। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার, গঠনগত মূল্যায়ন। পাঠ্যক্রমে বিকাশের সময় পাঠ্যসূচির উন্নয়ন করতে গঠনগত মূল্যায়ন ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 30 নম্বর, পাঠ্যক্রমে বিকাশের পর পাঠ্যসূচির উন্নয়ন করতে কি ধরনের মূল্যায়ন করা হয়? বিকাশের পর এটা, তাহলে এখানে অপশন হবে অপশন এ, সমষ্টিগত মূল্যায়ন। পাঠ্যক্রমের বিকাশের পরে পাঠ্যসূচির উন্নয়ন করতে কি ধরনের মূল্যায়ন? সমষ্টিগত মূল্যায়ন করা হয়। নেক্সট কোশ্চেন দেখো 31 নম্বর, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি পাঠক্রম রচনাকারীকে ড্যান্স প্রকৃতি বুঝতে সাহায্য করে। অপশন এ পাঠ্যসূচি, বি শিক্ষার্থীর, সি শিক্ষকের, ডি ধারণার। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার, শিক্ষার্থীর। পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি পাঠক্রম রচনাকারীকে শিক্ষার্থীর প্রকৃতি বুঝতে সাহায্য করে। ব্যাখ্যাটা দেখো যে পাঠ্যক্রম নির্বাচনে মনস্তাত্ত্বিক ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর শিখন নির্ভর করে তার নিজস্ব পরিশ্রম ও সামর্থ্যের উপর। তাই পাঠ্যক্রম রচনার সময় শিক্ষার্থীর বয়স, আগ্রহ, মেধা এবং ব্যক্তিগত স্বতন্ত্রতাকে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো সেই জন্য এখানে পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি শিক্ষার্থীর প্রকৃতিকে বুঝতে সাহায্য করে। রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো 32 নম্বর, সমষ্টিগত মূল্যায়ন সম্পূর্ণ হয় অপশন এ শুরুতে, বি মাঝে, সি নিয়মিত অভ্যন্তরীণ মূল্যায়ন পর, ডি একেবারে শেষে। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার, সমষ্টিগত মূল্যায়ন সম্পন্ন হয় একেবারে শেষে। পাঠ্যক্রমকে একটি দৌড়ের পথ হিসেবে বর্ণনা করা হয়েছে যা একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। অর্থাৎ সমষ্টিগত মূল্যায়ন মূলত এই পথের একেবারে শেষে বা শিক্ষাবর্ষের শেষে করা হয়, যাতে বোঝা যায় যে কোন শিক্ষার্থীটা কিরকম নির্ধারিত উদ্দেশ্যে কতটা সে সাফল্য অর্জন করতে পেরেছে, সেটা কিন্তু সেজন্য একেবারে শেষে এটা করা হয়, যাতে একটা স্টুডেন্ট সারা বছর কি পড়লো তার যে একটা মূল্যায়ন সেটা কিন্তু একেবারে বছরের শেষে করা হয়, মানে জাজমেন্ট যেটাকে বলি আমরা। তার যে ফলাফল সে কতটা সে নিতে পারছে এবং কতটা তার ডেভেলপ হয়েছে সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখা হয়। তো এখানে একেবারে শেষে। নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বর, বিষয়কেন্দ্রিক নকশা আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে? অপশন এ পাঠ্যসূচি, বি শিক্ষার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য, সি সামাজিক মূল্য, ডি সামাজিক সমস্যা। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, পাঠ্যসূচি। বিষয়কেন্দ্রিক নকশা আবর্তিত হয়েছে পাঠ্যসূচিকে কেন্দ্র করে। 34 নম্বর কোশ্চেন দেখো, পূর্ব পরিকল্পনার বৈশিষ্ট্য হলো অপশন এ বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, বি ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রম, সি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম, ডি কোনোটিই নয়। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। পূর্ব পরিকল্পনার বৈশিষ্ট্য হলো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। 35 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, পাঠ্যক্রমের বিস্তৃত ক্ষেত্র কিসের আধুনিকীকরণ? তাহলে এখানে অপশন এ আছে ক্রিয়াভিত্তিক পাঠ্যক্রমের, বি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের, সি বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের, ডি কোনোটিই নয়। তাহলে এখানে অপশন সি রাইট অ্যান্সার, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের বিস্তৃতি ক্ষেত্র হলো আধুনিকীকরণ। নেক্সট কোশ্চেন 36 নম্বর, পাঠ্যক্রম হলো বিদ্যালয়ের প্রভাব আর একটি শিশু হলো ড্যাশ সমষ্টি? অপশন এ ক্রিয়ার, বি আচরণের, সি ব্যক্তিত্বের, ডি সবকটি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি আচরণের। পাঠ্যক্রম হলো বিদ্যালয়ের প্রভাব আর শিশু হলো আচরণের সমষ্টি। ব্যাখ্যাটা দেখো যে সমাজবিজ্ঞান এবং সমাজবিদ্যার প্রকৃতি আলোচনা করতে গিয়ে মানুষের আচরণ ধারা বা যেটা তোমার হচ্ছে পারস্পরিক সম্পর্ক সেটার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটানো হয়, যা মূলত তার সামাজিক এবং শিক্ষাগত আচরণের পরিবর্তনের মাধ্যমে সেই বিকাশ বা প্রতিফলিত হয়। নেক্সট কোশ্চেন দেখো 37 নম্বর, পর্যবেক্ষণ বা দেখার মাধ্যমে জ্ঞানের কত শতাংশ অর্জিত হয়? অপশন এ 40%, বি 55%, সি 60%, ডি 75%।
তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি 75%। পর্যবেক্ষণ বা দেখার মাধ্যমে জ্ঞানের 75% অংশ কিন্তু অর্জিত হয়। তো এখানে ব্যাখ্যা যদি দেওয়া হয় যে শিখন প্রক্রিয়ার দর্শনের গুরুত্ব বোঝাতে কনফুসিয়াসের একটি বিখ্যাত উক্তি ব্যবহার করা হয়েছে, যেটা হোয়াট আই সি আই রিমেম্বার, মানে আমি যা দেখি তা মনে রাখি। পাঠ্যপুস্তকের ছবি, কার্টুন এবং দৃশ্যমান উপাদানগুলো কী করা হয়, শিক্ষার্থীদের কাছে বিষয়বস্তুকে অনেক বেশি আকর্ষণীয় এবং স্মরণীয় করে তোলে। তার ফলে কী হয়, শিক্ষাবিজ্ঞানে এটি স্বীকৃত যে শ্রবণ বা পঠনের চেয়ে দর্শনের মাধ্যমে শিক্ষণ কিন্তু অনেক বেশি সেখানে দীর্ঘস্থায়ী হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো 38 নম্বর, কিসের উপর ভিত্তি করে বিষয়বস্তুর ক্রিয়াকলাপ এবং অভিজ্ঞতা পরিকল্পনা করা হয়? অপশান এ একক, বি নকশা, সি পাঠ, ডি পাঠক্রম। তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, নকশা। নকশার উপর ভিত্তি করে বিষয়বস্তুর ক্রিয়াকলাপ এবং অভিজ্ঞতার পরিকল্পনাগুলো করা হয়। কেননা পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের নকশা বা কাঠামো, যেটাকে আমরা ডিজাইন বলি, সেই ডিজাইন এর কথা বলা হয়েছে। যেমন বিষয়কেন্দ্রিক নকশা সেই পাঠ্যক্রমের লক্ষ্য আর উদ্দেশ্যটাকে পূরণের জন্য কি করা হয়, বিষয়বস্তু বা শিখন অভিজ্ঞতাগুলোকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে সাজানো হয়। তো সেই যে আমরা সাজালাম সেই বিষয়গুলো অভিজ্ঞতাগুলোকে নিয়ে সেই কাঠামোই, সেই পরিকাঠামোকেই হলো কি নকশা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো 39 নম্বর, কখন, কি, কেন এবং কিভাবে শিক্ষা দিতে হবে তার প্রধান কার্যাবলী কিসের উপর নির্ভর করে? অপশান এ শিক্ষাগত মনস্তত্ত্ব, বি শিক্ষাগত দর্শন, সি অর্থনীতি, ডি ইতিহাস। অপশান এ রাইট অ্যান্সার হলো শিক্ষাগত মনস্তত্ত্ব। ব্যাখ্যাটা দেখো যে পাঠ্যক্রম রচনার মনস্তাত্ত্বিক ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থী শিখন নির্ভর করে তার নিজস্ব সামর্থ্য ও পরিণমনের উপর। তাই শিক্ষার্থীর বয়স এবং মানসিক অবস্থা অনুযায়ী শিক্ষার পদ্ধতি ও সময় নির্ধারণ করার জন্য শিক্ষাগত মনস্তত্ত্ব সেখানে কিন্তু অপরিহার্য হিসেবে ভূমিকা পালন করে। নেক্সট কোয়েশ্চেন দেখো 40 নম্বর, কার্যকরী পাঠক্রমিক বিকাশের মূল শক্তি হলো? অপশান এ পাঠক্রমিক নকশা, বি পাঠক্রমিক মূল্যায়ন, সি পাঠক্রমিক উপাদান, ডি পাঠক্রমিক ভিত্তি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি পাঠক্রমিক ভিত্তি। কার্যকারী পাঠক্রমিক বিকাশের মূল শক্তি হলো পাঠক্রমিক ভিত্তি। তাহলে এখানে ব্যাখ্যাটা দেখো যে একটি সফল পাঠক্রম তৈরির পিছনে কতগুলো গুরুত্বপূর্ণ ভিত্তি বা বেস হিসাবে কাজ করে, যেমন বিষয়কেন্দ্রিক ভিত্তি, মনস্তাত্ত্বিক ভিত্তি, পরিবেশ কেন্দ্রিক ভিত্তি। এই ভিত্তিগুলোই কিন্তু সেই পাঠ্যক্রমের কী হয়, সামগ্রিক বিকাশ ও প্রয়োগ শক্তিকে শক্তি প্রদান করে এবং এর স্থায়িত্ব সেখানে নিশ্চিত করে। সেজন্য পাঠক্রমিক ভিত্তি বা পাঠক্রমের যে বেস সেটাকে কিন্তু কার্যকরী হিসাবে বিকাশের মূল শক্তি হিসাবে ধরা হয়। নেক্সট কোশ্চিন দেখো 41 নম্বর, একই শ্রেণীতে বিভিন্ন ধারণা প্রদানের জন্য ব্যবহৃত পাঠক্রমিক সংগঠন হলো? অপশন এ আনুভূমিক, বি আলম্ব, সি যৌতিক, ডি কোনোটিই নয়। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার, আনুভূমিক। একই শ্রেণীতে বিভিন্ন ধারণা প্রদানের জন্য ব্যবহৃত পাঠক্রমিক সংগঠন হলো আনুভূমিক। সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়কে, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, একে অপরের সঙ্গে কি করা হয়, সম্পর্কিত করে বা সমন্বিতভাবে পড়ানোর কথা বলা হয়েছে। তো যখনই একই শ্রেণীর মধ্যে বিভিন্ন বিষয়ের ধারণাকে পাশাপাশি রেখে একটি সামগ্রিক বোধ তৈরি করা হয়, তাকে কি আনুভূমিক বা হরিজন্টাল সংগঠন বলা হয়। এটি কি হয়, এটি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ের মধ্যে যোগসূত্র এবং বুঝতে তাদের কি এটা কিন্তু সাহায্য করে, সেই জন্য আনুভূমিক। নেক্সট কোশ্চিন দেখো 42 নম্বর, শ্রবণ দর্শনমূলক প্রদীপনের উদাহরণ হলো? অপশন এ টেপ রেকর্ডার, বি রেডিও, সি টেলিভিশন, ডি কোনোটিই নয়। তাহলে অপশন সি রাইট অ্যান্সার, শ্রবণ দর্শনমূলক প্রদীপনের উদাহরণ হলো টেলিভিশন। ব্যাখ্যাটা দেখো, শিক্ষার্থীদের জন্য শিক্ষণকে আকর্ষণীয় করতে বিভিন্ন শিক্ষা উপকরণের ব্যবহারের কথা বলা হয়েছে। টেলিভিশন হলো এমন একটি মাধ্যম যেখানে অডিও বা শব্দ এবং দৃশ্য, যেটা ভিডিও, সে ভিডিও অডিও কিন্তু উভয়ই পাওয়া যায়। তাই এটি একটি আদর্শ শ্রবণ দর্শনমূলক অডিও ভিজুয়াল প্রদীপন বা উপকরণ। এটি শিক্ষার্থীদের কি করে, বাস্তব অভিজ্ঞতা অর্জনে কিন্তু সহায়তা করে। নেক্সট কোশ্চিন দেখো 43 নম্বর, শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের গুরুত্ব হলো? অপশন এ পেশা ও বৃত্তিতে শিক্ষার্থীদের প্রস্তুতকরণের মতো, বি দেশের সংবিধানের মতো, সি সম্প্রতি জ্ঞান প্রদান করার মতো, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো। শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের গুরুত্ব হলো সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো। ব্যাখ্যাটা দেখো যে পাঠ্যক্রম সবসময় গতিশীল হওয়া উচিত, কেননা শিক্ষার এই গতিশীল বৈশিষ্ট্যের কারণে পাঠ্যক্রমে
বর্তমানে বিভিন্ন তথ্যাবলী, উদাহরণ এবং সাম্প্রতিক জ্ঞান সেখানে কিন্তু অন্তর্ভুক্ত থাকে। তাই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবর্তনের একটা যে ব্যাপার এবং পৃথিবী সম্পর্কে নতুন নতুন জ্ঞানের একটা যে খোঁজখবর দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতের জন্য সঠিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারে বা প্রস্তুত হতে পারে সেই বিষয়ে তাদের সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো। তাহলে এখানে শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের গুরুত্ব হলো অপশন সি রাইট অ্যান্সার, সাম্প্রতিক জ্ঞান প্রদান করার মতো। নেক্সট কোশ্চেন দেখো 44 নম্বর, শিক্ষণের অর্থ হলো শিক্ষণ পদ্ধতি, বি পাঠক্রম পরিবর্তন, সি আচরণের পরিবর্তন, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, পাঠক্রম পরিবর্তন। নেক্সট কোশ্চেন দেখো, পাঠ্যসূচির রূপরেখা হলো অপশন এ পাঠ্যক্রম, বি প্রোগ্রাম, সি কোর্স, ডি সবকটি। পাঠ্যসূচির রূপরেখা হলো অপশন এ পাঠ্যক্রম। নেক্সট কোশ্চেন দেখো, পাঠক্রমের উপাদান হলো শিক্ষণ পদ্ধতি, উদ্দেশ্য, মূল্যায়ন সবকটি। অপশন সি রাইট অ্যান্সার, মূল্যায়ন। পাঠক্রমের উপাদান হলো মূল্যায়ন। 47 নম্বর কোশ্চেন, সমাজ হলো সমস্ত জাতির উপলব্ধি বা জ্ঞান, সংজ্ঞাটি কে দিয়েছেন? অপশন এ গিডিংস, বি অ্যারিস্টটল, সি প্লেটো, ডি ডেভিস। অপশন এ রাইট অ্যান্সার, গিডিংস। নেক্সট কোশ্চেন 48 নম্বর, সমাজের আয়না বা দর্পণ হলো অপশন এ খেলার মাঠ, বি হাসপাতাল সম্প্রদায় বা জাতি, সি হাসপাতাল, ডি বিদ্যালয়। সমাজের আয়না বা দর্পণ হলো অপশন ডি রাইট অ্যান্সার, বিদ্যালয়। ব্যাখ্যাটা দেখো, জেমস হাই সমাজবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বিদ্যালয়কে মিরর্স বা দর্পণ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে সমাজবিদ্যার চর্চা হলো সমাজবিজ্ঞানের গবেষণালব্ধ ফলাফলের একটি বিদ্যালয় ভিত্তিক প্রতিফলন। এছাড়া বিদ্যালয় এমন এক পরিবেশ যেখানে সমাজ পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব সামাজিক জীবনের জন্য তৈরি করা হয়। তো সেই জন্যই সমাজের আয়না বা দর্পণ হলো বিদ্যালয়। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। এদিন আবার নেক্সট তারপর থেকে আলোচনা করব পেডাগজিক্যাল যে ইস্যু, অর্থাৎ পেডাগজি যে বিষয়টা তোমাদের সিলেবাসে। এদিন কিন্তু নেক্সট ভিডিও সিরিজ পার্ট 2 আলোচনা করব। তারপরে পার্ট 2 আলোচনা করা শেষ হয়ে গেলে পার্ট 3, পার্ট 4, এভাবে পার্ট 5, 6 এভাবে পুরো কিন্তু আলোচনা চলবে। ঠিক আছে, সেজন্য তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো পেডাগজি শেষ হয়ে গেলে তোমাদের এখানে সিভিক্স, পলিটিক্যাল সায়েন্স এটা আলোচনা করব, তারপরে জিওগ্রাফি আলোচনা করব, তারপরে হিস্ট্রি আলোচনা করব। এক কথায় পুরো সোশ্যাল স্টাডিজটা তোমাদের আমি ক্লাস করাবো, এমসিকিউ ক্লাস করাবো। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে সিলেবাসটা এখানে দেওয়া আছে ওল্ড প্রিভিয়াস, তো এই প্রিভিয়াস সিলেবাসটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। সায়েন্স আর আর্টস দুটোই কিন্তু এখানে ইম্পর্টেন্ট আছে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে সকলের জন্য এই সোশ্যাল স্টাডিজটা পড়তে হবে। পার্টগুলো 2-1টা আলাদা আছে, কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে তোমাদের এগুলো পড়তেই হবে। তো এখানে ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা সিলেবাসটা দেখে নেবে। তোমাদের এখানে 6 থেকে 8 পর্যন্ত যে ডাব্লিউবি যে আপার প্রাইমারি টেট এটা হয়, সেখানে 150 মার্কের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে 1 নম্বর করে প্রতিটি কোশ্চেনের জন্য, এবং নেগেটিভ মার্কিং এটা কিন্তু থাকে না। সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। এখানে তোমরা সিলেবাস যেহেতু জানো তাও একটু বলছি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে থাকে 30টা কোশ্চেন, 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ 1 টু ইংলিশ বেঙ্গলি থেকে 30 করে। ম্যাথামেটিক্স এবং সায়েন্স থেকে থাকে 60 নম্বর। আর সোশ্যাল স্টাডিজ যেটা আছে এটা থেকে থাকে কিন্তু 60 নম্বর। তো এই 60 নম্বরটাই কিন্তু তোমাদের আমি করাবো ক্লাস। তো তোমরা সাপোর্ট করো চ্যানেলটিকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে।